জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আমি আছি। আমাদের আজকের কোর্সের কোড নম্বর 2309। আমাদের কোর্সের শিরোনাম, আমাদের কোর্সের নাম সমকালীন বিশ্বে মুসলিম সংখ্যালঘু। আমাদের লেকচার নম্বর 01। আমাদের লেকচারের শিরোনাম থাকবে আজ সংখ্যালঘু সম্প্রদায় কাকে বলে বা কারা, সংখ্যালঘু সম্প্রদায়ের গঠন এবং তাদের বৈশিষ্ট্য কি, একটা অংশ। আরেকটা অংশ থাকবে আমাদের এথনিক গোষ্ঠী কাদেরকে বলা হয়, এথনিক গোষ্ঠী এবং এথনিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও উপাদান। কোন কোন উপাদান থাকবে এথনিক গোষ্ঠী আমরা তাদের বলবো। সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়। এবং আজকে আমি তোমাদের সাথে থাকবো আমি যে মোস্তাফিজুর, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা। আমরা প্রথমে জেনে নেব তাহলে আজকে আমাদের ক্লাসে যে সংখ্যালঘু বা মাইনরিটি, ইংরেজিতে যেটা বলে মাইনরিটি, বাংলা আমরা বলবো সংখ্যালঘু। কাদেরকে বলা হয় দেখি আমরা সংখ্যালঘু কাদেরকে বলা হয়। সংখ্যালঘু বলা হয় যেমন এখানে আমরা বলবো যে পৃথিবীর প্রতিটি দেশেই একই সাথে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। পৃথিবীর প্রতিটি দেশেই একই সাথে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে একটা দেশে, এবং এই বিভিন্ন সম্প্রদায়ের লোক একসাথে বসবাস করে অবস্থান করে। এই সকল সম্প্রদায়ের মধ্যে আবার কোনো কোনো জনসংখ্যা বেশি, আবার কোনো কোনো জনসংখ্যা অনেকটা কম। কোনো কোনো সম্প্রদায়ের জনসংখ্যা বেশি, কোনো কোনো সম্প্রদায়ের জনসংখ্যা কম। তুলনামূলকভাবে কম লোক সংখ্যার সম্প্রদায়টিকে, যে সম্প্রদায়ের লোক সংখ্যা কম, আমরা তাদেরকে সাধারণত বলি সংখ্যালঘু বা মাইনরিটি হিসেবে আমরা তাদের অভিহিত করি। পৃথিবীর সব দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান আবার একইরূপ নয় সব দেশে। আবার বেশিরভাগ সময় দেখা যায় যে সংখ্যালঘু সংখ্যালঘু যেসব সম্প্রদায় তারা সংখ্যাগুরু, মানে যে যাদের সংখ্যা বেশি তাদের কর্তৃক অধিকাংশ সময় শোষণ বঞ্চনার শিকার হয়। আবার কোন কোন দেশের আবার এমনও আমরা দেখতে পাই যে অনেক দেশের উন্নয়ন এবং সমৃদ্ধিতে এই সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান আবার উল্লেখযোগ্য পরিমাণ আমরা লক্ষ্য করি। বর্তমান বিশ্বে প্রায় সবকটি দেশে এই সংখ্যালঘু সম্প্রদায়ের সমান অধিকার। প্রত্যেকটা দেশই আধুনিক যেহেতু মডারেট রাষ্ট্র, এখন সব কল্যাণ রাষ্ট্র, সেহেতু কল্যাণ রাষ্ট্র প্রত্যেকটা দেশই তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সমান অধিকারের প্রতীক। মানে সংখ্যালঘু যারা, তারা সংখ্যাগরিষ্ঠ যারা, সংখ্যাগুরু যারা, তাদের ন্যায় যেন সমান অধিকার পায়, এই সমান অধিকারের প্রতি সদয় দৃষ্টি রাখা হয়। যদি এক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা করা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না, চেষ্টা করা হয় কিন্তু হয়তো সবসময় সেটা সম্ভবপর হয়ে ওঠে না। এটা হচ্ছে আমরা তো সংখ্যালঘু কাকে বলে, যে একটা দেশে যে জনসংখ্যা অনেক সম্প্রদায়, বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ থাকতে পারে, এবং এই ধর্ম ভেতরে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা বলবো সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন গ্রন্থে আমরা বিভিন্ন সংজ্ঞা পাই। যেমন আমরা যদি এখানে অক্সফোর্ড ডিকশনারিতে আমরা যদি এখানে একটা সংজ্ঞা পাই, এখানে বলা হয়েছে যে স্মল গ্রুপ অফ পিপল। অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে স্মল গ্রুপ অফ পিপল ডিফারেন্ট ফ্রম আদার্স ইন রেজ, রিলিজিয়াস, ল্যাঙ্গুয়েজ, ইটিসি। এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির একটা সংজ্ঞা এখানে আমরা দেখছি। এর বাংলা অর্থ হচ্ছে মানুষের একটি ক্ষুদ্রতম গোষ্ঠী যারা জাতি, ধর্ম, ভাষা ইত্যাদির দিক থেকে অন্যদের চেয়েও আলাদা। এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির একটা সংজ্ঞা। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এটা মাইনরিটির সংজ্ঞায় বলা হয়েছে যে কালচারালি বা ethnically distinct group that coexist with but the subordinate to more dominant group। এখানে বলা হচ্ছে যে কালচারালি, সংস্কৃতিগতভাবে বা নৃতাত্ত্বিকগতভাবে ডিস্টিংক্ট গ্রুপ, মানে এটা বিভিন্ন রূপান্তরিত গ্রুপ দ্যাটস কোএক্সিস্ট, একই সাথে থাকে উইথ বাট দ্য সাবঅর্ডিনেট, দ্য মোস্ট ডমিনেট গ্রুপ, যারা সেখানে সংখ্যা মানে গরিষ্ঠ, যারা তাদের ডমিনেট, সাবঅর্ডিনেট তাদের নিচে থাকে, যে ডমিনেট পাওয়ারে যারা সবসময় নিয়ন্ত্রণাধীন থাকে, এখানে সে কথা বলা হয়েছে।
আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের আরো অনেক প্রামাণ্য সংজ্ঞা পাই, যেমন এম আলী কেরকানি তার বিখ্যাত গ্রন্থ মুসলিম মাইনরিটিস ইন দ্য ওয়ার্ল্ড টুডে। এই গ্রন্থতে তিনি মাইনরিটির সংজ্ঞা এভাবে দিয়েছেন যে মুসলিম মাইনরিটি ইজ আ পার্ট অফ দ্য পপুলেশন ডিফারিং বিকজ ইটস মেম্বার আর মুসলিমস আর and are often subjected to the differential treatment। এখানে এই মালিকের এখানে যে কথাটি বলতে চাইছেন সেটা হচ্ছে বিভিন্ন বা মুসলিম সম্প্রদায় বা বিভিন্ন গোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পন্ন জনগণের একটি অংশ যারা প্রায়শ ভিন্ন আচরণের বা ভিন্ন আচরণ করে থাকে। এখানে বিভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জনগণের একটি অংশ যারা প্রায়শ ভিন্ন আচরণ করে থাকে। এম আলী কেরকানি সমাজের এই সংজ্ঞাটা এখানে প্রণয়ন করেছেন। আমরা সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে আরো মানে প্রামাণ্য সংখ্যা পাই, যেমন এখানে ইতিহাসবিদ বা ইতিহাসবিদ শিক্ষাবিদ মানে ঢাবি বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যার ইনি বলেছেন যে মাইনরিটি বা সংখ্যালঘু বলতে একটি নির্দিষ্ট অঞ্চলের মাইনরিটি বা সংখ্যালঘু বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট জনসংখ্যাকে বোঝায়। একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট জনসংখ্যাকে বোঝায় যাদের একটি নির্দিষ্ট আচার আচরণ থাকবে, যাদের একটি নির্দিষ্ট আচার আচরণও থাকবে, স্বতন্ত্র ঐতিহ্য থাকবে। সেই সম্প্রদায়ের আলাদা একটা আচার আচরণ, তাদের নিজস্ব আচার আচরণ থাকবে, তাদের একটা নিজস্ব ঐতিহ্য থাকবে, তাদের স্বতন্ত্র পরিচিতিমূলক একটা বৈশিষ্ট্য থাকবে। এটা হচ্ছে আমরা আখতারুজ্জামান স্যারের একটা উদাহরণ, মাইনরিটি সম্পর্কে একটা উদাহরণ এখানে দিয়েছেন। তাছাড়া আমরা সমাজবিজ্ঞানী অ্যান্থনি গিডেন্স বিখ্যাত সমাজবিজ্ঞানী তিনি একটা উদাহরণ দিয়েছেন, যেমন সংখ্যালঘু হলো কোন সমাজের একদল জনগোষ্ঠী, কোন সমাজের একদল জনগোষ্ঠী যারা সংখ্যায় স্বল্প, যাদের একটা নির্দিষ্ট শারীরিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে এবং যারা সমাজ কর্তৃক অসম আচরণের অধিকারী। এটা সমাজবিজ্ঞানী অ্যান্থনি গিডেন্স যে উদাহরণটা দিয়েছেন সে সম্মান হচ্ছে এই যে সমাজের সংখ্যালঘু হলো সমাজের একদল জনগোষ্ঠী যারা সংখ্যায় স্বল্প, যারা সংখ্যা আবার স্বল্প, যাদের একটি নির্দিষ্ট যারা সংখ্যা স্বল্প এবং যাদের একটি নির্দিষ্ট শারীরিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, তাদের আলাদা একটা স্বতন্ত্র ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য যেটা বলে আমরা সেটা থাকবে, যারা সমাজ কর্তৃক অসম আচরণের অধিকারী, যে সমাজের সমান আচরণে তারা পায় না। সংখ্যালঘু সম্প্রদায় কিভাবে গঠিত হয়? সংখ্যালঘু তো হঠাৎ সৃষ্টি হয় না, এই বিভিন্ন পর্যায়ে গিয়ে একসময় সংখ্যালঘু সম্প্রদায় গঠিত হয়। আমরা এখন দেখবো যে সংখ্যালঘু সম্প্রদায় কিভাবে গঠিত হয়। যেমন আমরা প্রথমে বলতে পারি যে যুদ্ধে পরাজিত, যারা যুদ্ধে পরাজিত হয়েছে অথবা যুদ্ধের মাধ্যমে যারা বন্দী হয়েছে সাধারণত সংখ্যালঘু হিসেবে তারা পরিচিত। মানে দ্যাট মিনস যারা কোনো মানে যখন বড় কোনো যুদ্ধ বাধে দুইটা দেশের কিংবা বৃহৎ অঞ্চলে, তখন যে পরাজিত দলের পরাজিত যে দেশ কিংবা পরাজিত যেসব সৈনিক ছিল তারা কিন্তু যারা জয়ী হয়েছে তাদের অধীনে চলে যায় এবং তারা তাদের নিকট সংখ্যালঘু হিসেবে বিবেচিত হয়। তারপরে তাছাড়া আমরা বলতে পারি যে উন্নত জীবিকার উদ্দেশ্যে কিংবা অভিবাসিত হয়ে কোনো উন্নত রাষ্ট্রে গমন করলে তারা সংখ্যালঘু বলে বিবেচিত হয়। উন্নত জীবিকার উদ্দেশ্যে কিংবা অভিবাসিত হয়ে কোনো উন্নত রাষ্ট্রে গমন করলে তারা সংখ্যালঘু বলে বিবেচিত হয়। এখানে সে কথা বলা হয়েছে যে অনেক সময় জীবিকার তাগিদে আমরা দেখছি বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কিংবা অনেক দেশ থেকে বিশেষ করে ইউরোপ কিংবা আমেরিকা এসব দেশে চলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু যেসব অভিবাসী এরা কিন্তু সেখানে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হবে। আবার অন্যভাবে বলা যায় যে নব্য প্রতিষ্ঠিত কোনো জাতির সীমানা নির্ধারণ করতে গিয়ে কোনো জাতির সীমানা বা দেশের সীমানা নির্ধারণ করতে গিয়ে সীমান্তবর্তী অঞ্চলের কোনো বিশেষ জনগোষ্ঠী দুই দেশের রাজনৈতিক ভূখণ্ডের আওতায় পড়ে উভয় দেশের সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বিবেচিত বা চিহ্নিত হয়। সবচেয়ে বড় উদাহরণ আমরা দিতে পারি যে বাংলাদেশের এই যে বছর দুয়েক আগে যে ছিটমহল বিনিময় হলো ভারতের সাথে বাংলাদেশের, এই ছিটমহলের অধিবাসীরা কিন্তু সেই সময় সেখানে সংখ্যালঘু হিসেবে বিবেচিত হয়, কারণ বাংলাদেশের ভিতরে ভারতের অংশ ছিল, তারাও বাংলাদেশের নিকট তারা সংখ্যালঘু, আবার বাংলাদেশে বা ভারতের ভিতরে বাংলাদেশের যে অংশটুকু ছিল সেখানে যে জনসংখ্যা ছিল তারা কিন্তু সেই ভারতের নিকট সংখ্যালঘু। এইভাবে দুইটা দেশের সীমানা নির্ধারণ করতে গিয়ে কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্ভব হয়েছে। আমরা আরো বলতে পারি যে সভ্যতার অগ্রযাত্রায় পিছিয়ে পড়লে বর্তমান যুগ বা সভ্যতা ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এমনি ভাবে যে সভ্যতার অগ্রযাত্রায় পিছিয়ে পড়লে স্থানীয় অধিবাসী হওয়া সত্ত্বেও স্থানীয় যেসব অধিবাসী হওয়া সত্ত্বেও তারা সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়। সবচেয়ে বড় উদাহরণ দিয়ে আমরা যেমন আমেরিকার রেড ইন্ডিয়ানরা সভ্যতার অগ্রযাত্রায় অনেক সময় তারা পিছিয়ে পড়েছে এবং স্থানীয় জনগোষ্ঠী তারা কিন্তু আর সেই বাড়ি থেকে সেখানে রেড ইন্ডিয়ানরা কিন্তু আমেরিকার এখন সংখ্যালঘু সম্প্রদায়, তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয়, অথচ তারাই কিন্তু আমেরিকার সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী।
অন্যভাবে আমরা দেখি যে দেশ পেশা, ধর্ম, জাতি বা বর্ণ ভিত্তিতে সংখ্যালঘু হতে পারে। পেশা, ধর্ম, জাতি বা বর্ণের ভিত্তিতে সংখ্যালঘু হতে পারে। আবার কোনো ব্যক্তির নেতৃত্বে একটি গোষ্ঠীর রূপান্তর হলে সেটা সংখ্যালঘুর অন্তর্ভুক্ত হতে পারে। কোনো ব্যক্তির নেতৃত্বে একটা গোষ্ঠীর রূপান্তর, সেটা ধর্মীয় রূপান্তর, সামাজিক রূপান্তর, অনেক সাংস্কৃতিক রূপান্তর হইতে পারে, সেটা হলে সংখ্যালঘুর অন্তর্ভুক্ত হতে পারে নতুন রূপান্তরিত জনগোষ্ঠীরা। সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখতে পারি এই ব্যাপারে, যেমন ইসলামের প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ ইসলামের নেতৃত্বে আরবের মুসলমানদের উদ্ভব ঘটে, সেখানে কিন্তু মুসলমানরা প্রাথমিক পর্যায়ে সেখানে ছিল সংখ্যালঘু, মানে নতুন ভাবে রূপান্তরিত হয়েছে, ধর্মীয় রূপান্তর থেকে আমরা বলবো। স্থানীয় জনগোষ্ঠীর মধ্য থেকে হঠাৎ একটি গোষ্ঠীর উত্থান হলে তারা প্রথমত সংখ্যালঘু হিসেবে পরিচিত হবে। আমরা এক উদাহরণ এখানেও দিতে পারি যে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে হঠাৎ একটি গোষ্ঠীর উদাহরণ হলো, যেমন মুসলিম জনগোষ্ঠীর উদাহরণ হলো আরবে, তারা প্রথমত সংখ্যালঘু হিসেবে বিবেচিত হয়, যতক্ষণ পরে তারা সংখ্যালঘু সমাজে পরিণত হয়েছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে তারা সংখ্যালঘু হিসেবে বিবেচিত হবে। সংখ্যালঘু বা মাইনরিটির বৈশিষ্ট্য। সমাজবিজ্ঞানীরা সকল ধরনের সংখ্যালঘুর 5টি মৌলিক বৈশিষ্ট্য থাকার কথা উল্লেখ করেছেন। সমাজবিজ্ঞানীরা সব ধরনের সংখ্যালঘুদের ভিতরে 5টা মৌলিক বৈশিষ্ট্য থাকবে বলে তারা মনে করছে। যেমন তারা অসম আচরণ শিকার হবে রাষ্ট্র কর্তৃক। শারীরিক বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য, একটা তাদের পৃথক স্বতন্ত্র সামাজিক বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকবে। তাদের আরোপিত মর্যাদা, তাদের মর্যাদা একটা তাদের উপরে আরোপ করে দেওয়া হবে। তারপরে গোষ্ঠী সংহতি, তারা গোষ্ঠী, আমরা দেখবো আন্তঃগোষ্ঠী বিবাহ। আমরা এই সমস্ত বিস্তারিত এখন একটু দেখে নিব। যেমন প্রথমে আমরা দেখবো যে অসম আচরণ। অসম আচরণ, যে এখানে যেটা বলা হচ্ছে যে অসম আচরণ। অসম আচরণ এমন যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা সংখ্যাগরিষ্ঠ তথা প্রভাব বিস্তারকারীদের কাছ থেকে সমান মর্যাদা পায় না। সবসময় এই সংখ্যালঘু সম্প্রদায়, যেসব সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় বা প্রভাব বিস্তারকারী সম্প্রদায়, তাদের কাছ থেকে কিন্তু সবসময় সমান মর্যাদা তারা পায় না। তারা এখানে সামাজিকভাবে প্রভাবশালীদের এই আচরণ তাদেরকে কষ্ট দেয় বা তাদের মনোপ্রাণের একটা অন্যতম কারণ। তারা তবে তারা হিন্দুমন্যতায় বোধে আক্রান্ত হয়। এর ফলে যেহেতু তারা সমান সুযোগ সুবিধা পাচ্ছে না, সমান আচরণ পাচ্ছে না, তারা সুতরাং তারা একটা হিন্দুমন্যতায় সবসময় ভোগে। যেমন কোনো রাষ্ট্রে মুসলিম কিংবা খ্রিস্টান সমানুপাতিক কম বেশি হলে, একটা রাষ্ট্রে খ্রিস্টান বা মুসলিম যদি সমানুপাতিক বা কম বেশি হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠরা সকল ক্ষেত্রে বিশেষ সংখ্যা যারা সংখ্যাগরিষ্ঠ তারা সকল ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা লাভ করে, যা অন্য সম্প্রদায়ের মনে করছে অন্যতম কারণ হয়। এটা আমরা অসম আচরণ যেটা বলবো। শারীরিক বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য। সংখ্যালঘু গোষ্ঠীর এখানে বলবো যে সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা প্রাকৃতিক বা সাংস্কৃতিক বিভিন্ন বৈশিষ্ট্যে, যেসব সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা প্রাকৃতিক বা সাংস্কৃতিক বিভিন্ন বৈশিষ্ট্যের অনেক দুর্বলতা অনুভব করে। এই সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা প্রাকৃতিক বা সাংস্কৃতিক বিভিন্ন বৈশিষ্ট্যে অনেক দুর্বলতা অনুভব করে, যা সংখ্যাগরিষ্ঠদের কাছ থেকে ইয়াদের বা তাদের পৃথক, তাদেরকে ম্যাক্সিমাম সময় মানে পৃথক বা দূরত্ব বজায় রাখে তাদের থেকে। সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তাদের প্রাকৃতিক বা শারীরিক যে বৈশিষ্ট্য, তাদের সাথে সংখ্যালঘুরা দুর্বল, সেজন্য সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠের কাছ থেকে নিজস্ব তারা নিরাপদ দূরত্ব বজায় রাখে। আরোপিত মর্যাদা। এখানে বলা হচ্ছে যে সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের ইচ্ছা করলে দল ত্যাগ করে অন্য গোষ্ঠীতে যোগ দিতে পারে না। যারা সংখ্যালঘু, এখানে সংখ্যালঘু গোষ্ঠীর বলছেন যে সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের মর্যাদা ইচ্ছা করলে দল ত্যাগ করে অন্য গোষ্ঠীতে যোগ দিতে পারে না। তারা যে গোষ্ঠীতে জন্মগ্রহণ করে বা তার মর্যাদা সে প্রাপ্ত হয়, সে অনুযায়ী তার মর্যাদা প্রাপ্ত হয় যে সেখানে যে জন্মগ্রহণ করে। তাই এখানে বলছেন যে তাই যেমন নরগোষ্ঠী, ধর্ম, বর্ণ বা এথনিসিটির উপর ভিত্তি করে তাদের মর্যাদা আর্পিত হয়। তাদের মর্যাদা একটা নির্দিষ্ট করে দেওয়া, তারা এর উপর ভিত্তি করে তারা যেমন নরগোষ্ঠী, ধর্ম, তাদের এথনিক গোষ্ঠী, বর্ণ, এর উপর ভিত্তি করে তারা তাদের মর্যাদা প্রাপ্য হবে। এটা হচ্ছে আরোপিত মর্যাদা। আরোপিত মর্যাদা। গোষ্ঠী সংহতি। এখানে বলছেন যে গোষ্ঠী সংহতি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গোষ্ঠী সংহতি প্রবলভাবে বিদ্যমান। আমরা এটা লক্ষ্য করব যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গোষ্ঠীদের প্রতি সংহতি প্রবলভাবে বিদ্যমান। তাদের কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের গোষ্ঠী প্রবল বিদ্যমান, তারা তাদের দলীয় সংহতির প্রতি অত্যাধিক সচেতন। তারা তাদের যে কেন্দ্রীয় বা দলীয় যে সংহতি, সেই দলীয় সংহতির প্রতি তারা অত্যন্ত বা অত্যাধিক রকমের সচেতন, তারা অত্যাধিক রকমের সচেতন। এখানে সেক্ষেত্রে যেমন উইলিয়াম গ্রাহাম সামার তিনি একটা উদাহরণ দিয়েছেন যে গোষ্ঠী সংহতি বলতে, এখানে গোষ্ঠী সংহতি বলতে আন্তঃগোষ্ঠী এবং বহির্গোষ্ঠী, আন্তঃগোষ্ঠী এবং বহির্গোষ্ঠীর এক কথা বলছেন তিনি। গোষ্ঠী সংহতি বলতে ইনার এবং আউটার এই গ্রুপের কথা বলছেন। এই দুটি গোষ্ঠী কখনো একে অপরের নিজেদের বলে ভাবতে পারে না, মানে আন্তঃগোষ্ঠী এবং বহির্গোষ্ঠী কখনো একে অপরকে নিজেদের বলে ভাবতে পারে না। তাদের আমাদের বনাম তাদের এই ধারণা বিদ্যমান থাকায় যে আমাদের বনাম তাদের,
দ্যাট মিন্স একটা দূরত্ব, মনস্তাত্ত্বিক দূরত্ব। এটা হচ্ছে গোষ্ঠীর মধ্যে শত্রুতা, এর ফলে গোষ্ঠীর ভিতরে একটা শত্রুতা চরম আকার ধারণ করে। এটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অন্যতম বৈশিষ্ট্য, সংখ্যালঘু এবং সমগ্র সম্প্রদায়। আন্তঃগোষ্ঠী বিবাহ, সংখ্যাগুরু, এখানে যে সংখ্যাগুরু বলছে যে সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা, সংখ্যালঘু যেসব গোষ্ঠী তাদের সদস্যরা নিজ গোত্রের মধ্যেই বিবাহ কার্য সম্পাদন করে থাকে সাধারণত। যেমন সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরা নিজ গোত্রের মধ্যে বিবাহ কার্য সম্পাদন করে থাকে। সাধারণত সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সদস্যরা যে অঞ্চলে যারা সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু এই সংখ্যালঘু যে সম্প্রদায় তাদের সাথে বিবাহ করতে অনেক সময় অনীহা পোষণ করে। ফলে সংখ্যালঘুরা নিজেদের মধ্যে বিবাহে উৎসাহিত করে এবং বহির্গোত্রের বিবাহকে তারা নিরুৎসাহিত করে। কারণ যেমন আমাদের দেশে আমরা যদি মনে করি যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে কেউ যদি হিন্দু সম্প্রদায় কিংবা খ্রিস্টান সম্প্রদায় কিংবা বৌদ্ধ সম্প্রদায়ের কোনো গোষ্ঠীকে মেয়েকে বিবাহ করতে চায়, তোমার সমাজ কিন্তু সেটা ভালোভাবে নেয় না। এখানে সে কথা বলা হচ্ছে যে সংখ্যালঘুরা নিজেদের মধ্যে বিবাহ উৎসাহিত করে, সংখ্যালঘুরা নিজেদের ভিতরে বিবাহ উৎসাহিত করে এবং বহির্গোত্রের বিষয়ে বিবাহ তারা নিরাশ্রিত করে। কারণ আমরা অনেক উপজাতিদের পার্বত্য চট্টগ্রামের অনেক উপজাতিদের ভিতরে দেখবো যে এই উপজাতির নিজ গোত্রের বাইরে যদি কাউকে বিয়ে করে, বিবাহ করে, তাহলে সেই কন্যা কিংবা পুত্রের পরিবারকে তারা কিন্তু একভাবে করে রাখে, সমাজচ্যুত করে। এমনিভাবে এই জন্য আন্তঃগোষ্ঠী বিবাহ সেখানে প্রচলন বেশি। তাছাড়া দেখেন আমরা যদি বলি যে সমাজবিজ্ঞানীরা উপযুক্ত 5টি বৈশিষ্ট্য আমরা যেটা বললাম সেটা ছাড়া আরো কিছু বৈশিষ্ট্য বা সংখ্যালঘুদের সাথে এখানে আমরা দেখবো, সেটা হচ্ছে যে সংখ্যালঘু এবং সংখ্যালঘু উভয় গোষ্ঠী একে অপরের থেকে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিসট্যান্স যেটা বলি সেটা বজায় রাখে। এতে একে অপরের প্রতি অনেক সময় ভিত্তিহীন, বদ্ধমূল ও বিরোধপূর্ণ মনোভাব পোষণ করতে থাকে একে অপরের। দ্বিতীয়ত আমরা যেটা কথা বলবো যে সংখ্যালঘুদের স্বার্থ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সবসময় উপকৃত হয়, এটা সব দেশেই। সংখ্যালঘু গোষ্ঠী, তৃতীয়ত আমরা বলবো যে সংখ্যালঘু গোষ্ঠীর প্রভাবশালী সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর ন্যায় সমান সুযোগ বা তারা পেয়েও তারা নিজেদের নির্দিষ্ট মনে করে। এখানে বলছে যে সংখ্যালঘু গোষ্ঠীর প্রভাবশালী সংখ্যাগরিষ্ঠদের ন্যায় সমান সুযোগ পেয়েও তারা নিজেদের মহিমান্বিতায় সবসময় ভোগে। চতুর্থত আমরা যেটা বলি যে সংখ্যাগরিষ্ঠ অনেকেই সংখ্যালঘিষ্ঠ অনেকেই সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর তুলনায় নিজেদের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দিক থেকে উৎকৃষ্ট মনে করতে পারে। এর বিপরীত অবস্থা পরিদৃষ্ট হয়, অর্থাৎ সংখ্যালঘিষ্ঠ গোষ্ঠী নিজেদের উৎকৃষ্ট মনে করতেও পারে। এটা হচ্ছে ক্ষেত্র বিশেষ। পঞ্চমত যে সংখ্যাগরিষ্ঠরা অনেকেই সংখ্যালঘুদের গোষ্ঠীর প্রতি দয়া প্রদর্শন করতে পারে, এখানে সেটা বলা হয়েছে। সংখ্যালঘু গোষ্ঠীর প্রকারভেদ, সংখ্যালঘু গোষ্ঠী কয়েক প্রকার গঠিত হতে পারে, যেমন বর্ণর ভিত্তিতে হইতে পারে, ভাষাগত দিক থেকে হইতে পারে, নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে হইতে পারে, ধর্মগত দিক থেকে হইতে পারে। যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকারভেদ আমরা সেই সঙ্গে এখন একটু দেখে নিব। এটি বর্ণের ভিত্তিতে হয়ে থাকে, বর্ণগত থেকে বললাম, যেমন ব্রিটেনের স্তাঙ্গরা বা সাদারা সংখ্যাগুরু এবং খ্রিস্টানরা সংখ্যালঘু, আবার আফ্রিকায় খ্রিস্টানরা সংখ্যাগুরু এবং স্তাঙ্গরা সংখ্যালঘু, এটা বর্ণের ভিত্তিতে। সুতরাং সংখ্যাগুরু বা সংখ্যালঘু এটা কিন্তু আমরা বর্ণের ভিত্তিতে, গায়ের রং বা বর্ণের ভিত্তিতে আমরা এটা অনেক সময় হয়ে থাকে। যেমন উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ যেমন এই আমরা দিলাম যে ব্রিটেনের সাদা চামড়ার অধিকারী শ্বেতাঙ্গরা কিন্তু সেখানে সংখ্যাগুরু এবং আমেরিকায় ব্রিটেনের খ্রিস্টানরা সংখ্যালঘু, আবার আফ্রিকায় খ্রিস্টানরা সংখ্যাগুরু, আবার শ্বেতাঙ্গরা সংখ্যালঘু। ভাষার ভিত্তিতে যে সংখ্যালঘু সম্প্রদায় ও সংখ্যালঘু সম্প্রদায় ভাষার ভিত্তিতেও হইতে পারে, ভাষার ভিত্তিতেও কিন্তু এই সংখ্যাগুরু এবং সংখ্যালঘু এটা নির্ধারিত হইতে পারে। যেমন আমরা যদি বলি এর সবচেয়ে বড় উদাহরণ যেমন ভারতের কিংবা যেমন হিন্দি ভাষা তাদের জাতীয় ভাষা, কিন্তু তামিল ভাষা আলাদা আছে, বাংলা ভাষা আলাদা আছে, ভারতের 17টা রাষ্ট্রীয় ভাষা। কিন্তু এই এক ভাষা সামগ্রিকভাবে আমরা যদি বলি যে হিন্দি ভাষা তারা সংখ্যা, যারা কথা বলে তারা সংখ্যা গুরু, এবং আঞ্চলিক ভাষা যারা কথা বলে তারা সংখ্যালঘু। অন্যভাবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু ভাষার ভিত্তিতেও হতে পারে। নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দিক থেকে সংখ্যালঘু, যে প্রতিটি দেশে ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী থাকে, প্রত্যেকটা দেশে ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বা বিদ্যমান থাকে, তারা সংখ্যালঘু হিসেবে পরিচিত হয়। প্রত্যেকটা দেশে ক্ষুদ্র ক্ষুদ্র যেসব আঞ্চলিক নৃগোষ্ঠী থাকে, তারা এই প্রতিটি দেশে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থাকে, তারা সংখ্যালঘু হিসেবে বিবেচিত হয়। যেমন বাংলাদেশের গারো, খাসিয়া, চাকমা, মণিপুরী, সাঁওতাল, মুরং, হাজং ইত্যাদি এইসব নৃতাত্ত্বিক এইসব যেসব জনগোষ্ঠী আছে তারা কিন্তু বাংলাদেশের সামগ্রিক পরিবেশে তারা কিন্তু সংখ্যা লঘু, এবং সামগ্রিক বাংলাদেশ থেকে কিন্তু তারা একটু নিরাপদ দূরত্ব, তারা কিন্তু সমতল ভূমিতে তারা হয়তো সমানভাবে তারা মিশতে পারে না। এটা হচ্ছে এই জন্য তারা বলে নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ তারা কিন্তু সংখ্যালঘু বাংলাদেশের পার্সপেক্টিভে।
আবার ধর্মগত দিক থেকে সংখ্যালঘু নির্ধারিত হইতে পারে, যেমন ধর্মগত দিক থেকে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু নির্ধারিত হয়, যেমন বাংলাদেশি মুসলমানরা সংখ্যালঘু এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় সংখ্যা বাংলাদেশের মুসলমানরা এখানে সংখ্যা গুরু এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় বাংলাদেশে সংখ্যালঘু। আবার ভারতের মুসলমানরা সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যাগুরু। আমেরিকায় খ্রিস্টানরা সংখ্যাগুরু, মুসলমানরা সংখ্যালঘু। কানাডায় খ্রিস্টানরা সংখ্যাগুরু, মুসলমানরা সংখ্যালঘু। এমনি ভাবে সংখ্যাগুরু সম্প্রদায় নির্ধারিত করে ধর্মের ভিত্তিতেও। সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রের নীতি বা কর্তব্য কেমন হওয়া উচিত, আমরা সেই সঙ্গে দেখব যে সংখ্যাগুরু সম্প্রদায় তাদের প্রতি একটা রাষ্ট্র কেমন ভাবে বিহেভ করবে। যেমন সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠদের মধ্যে রাষ্ট্র কি করবে, সব সময় চেষ্টা করবে যে তাদের ভিতরে একটা সুসম্পর্ক গড়ে তোলা। কারণ রাষ্ট্রে সমান নাগরিকের সমান অধিকার নিশ্চয়তার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। সেজন্য সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠদের মধ্যে সুসম্পর্ক একটা সম্পর্ক গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমরা রাষ্ট্রের, এটা বলতে পারি। শিক্ষার সমান সুযোগ সুবিধা সংরক্ষণ। শিক্ষার জন্য রাষ্ট্র কি করবে, যে সংখ্যালঘুরা যাদের সংখ্যাগুরুদের সমান ন্যায় সমানভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, রাষ্ট্র সেই ব্যবস্থা কিন্তু করবে। এটা হচ্ছে রাষ্ট্রের নীতির একটা বা রাষ্ট্রের প্রতি একটা অন্যতম দায়িত্ব। সকল জনস্বাস্থ্য সংরক্ষণের সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা প্রদান করবে। রাষ্ট্র কি করবে, যে জনগণের জনস্বাস্থ্য যেটা বলি, মানে পাবলিক হেলথ যেটা বলবো, সেই পাবলিক হেলথ কনজার্ভ করার জন্য, সংরক্ষণের জন্য সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা প্রদান এটা রাষ্ট্র কিন্তু নিশ্চিত করবে। এই জনস্বাস্থ্যের ক্ষেত্রে রাষ্ট্র নিশ্চিত করবে যে সকল নাগরিক যেন সমান জনস্বাস্থ্যে ভোগ করতে পারে, সেটা রাষ্ট্র নিশ্চিত করবে সকল নাগরিকের। সেটা আয়দার সংখ্যালঘু না আয়দার সংখ্যালঘু, গুরু অথবা লঘু যায় না কেন। সকল জনগোষ্ঠীর সম্পদ রক্ষার জন্য আইন প্রণয়ন করবে। রাষ্ট্র কি করবে, যে সংখ্যালঘু ও সংখ্যাগুরু সম্প্রদায়ের নিকট যেন সংখ্যালঘুদের তাদের যে নিজস্ব সংখ্যালঘুদের যে সম্পদ তারা দখল করতে না পারে, সেজন্য রাষ্ট্র কি করবে, যে সকল জনগোষ্ঠীর সম্মান রক্ষার জন্য সমানভাবে একটা আইন প্রণয়ন করবে। কর্মক্ষেত্রে সমান সুযোগ সুবিধা প্রদান করবে, যে কর্মক্ষেত্রে সরকারি চাকরি হোক বা আদার্স যেসব সামাজিক মর্যাদাগত দিক থেকে হোক, যে কর্মক্ষেত্রে সংখ্যালঘুরা যেন সংখ্যাগরিষ্ঠদের ন্যায় সমান সুযোগ সুবিধা ভোগ করে, সেটা রাষ্ট্র নিশ্চিত করবে। সংখ্যালঘুদের সুরক্ষা, সংখ্যালঘুদের সুরক্ষার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তাদের সমস্ত কিছু নিরাপত্তা, তাদের মৌলিক চাহিদা ইত্যাদি সবকিছু নিরাপত্তা কিন্তু রাষ্ট্র নিশ্চিত করবে। এটা হচ্ছে আধুনিক রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। সবকিছু মেলা বৈশিষ্ট্য। বৈষম্যমূলক আইন প্রণয়ন না করা, যে এক রাষ্ট্র কোনো রাষ্ট্রের জন্য কোনো নাগরিকের বা সংখ্যালঘুদের প্রতি কোনো বৈষম্যমূলক রীতিনীতি আইন প্রণয়ন না করে, সেটা হচ্ছে এটা হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু আধুনিক অনেক সময় এটা করে থাকে, অনেক দেশে এটা সম্ভব হয় না। উদাহরণস্বরূপ আমরা মিয়ানমারের দিকে যদি লক্ষ্য করি, সেখানে সংখ্যালঘু রোহিঙ্গারা বা মুসলিমরা কিন্তু চরমভাবে নির্যাতিত, নিপীড়িত শিকার হতে হচ্ছে। আমরা এই যে কটা এখানে আলোচনা করলাম, যে কোনো পয়েন্ট, সবকটা টপিক কিন্তু মিয়ানমারে আমরা দেখব মুসলমানদের জন্য বা রোহিঙ্গাদের জন্য খুব অনুপস্থিত। সেজন্য তারা সেখানে নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত, নির্বাসিত হচ্ছে। আমরা সংখ্যালঘুদের সম্প্রদায় সম্পর্কে দেখলাম। আমরা এতক্ষণ সংখ্যালঘুদের সম্প্রদায়, তাদের গঠন, তাদের বৈশিষ্ট্য, রাষ্ট্রপতি, তাদের রীতিনীতি কি হবে ইত্যাদি সম্পর্কে দেখলাম। আমরা দ্বিতীয় অংশে আজকের ক্লাসের দ্বিতীয় অংশে যাব। আমাদের আজকের ক্লাসে দ্বিতীয় অংশে থাকবে এথনিসিটি। আমরা এই সম্পর্কে এখন এথনিসিটি, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যেটা বলি আমরা, এথনিক গোষ্ঠী, আমরা সেটা এখন দেখবো। এথনিক গোষ্ঠী কাদের বলা হয়? এথনিক গোষ্ঠী কাদের বলবো আমরা? এথনিক গোষ্ঠী। এথনিসিটি শব্দটি সর্বপ্রথম, এথনিসিটি যে একটা শব্দ, এই শব্দটি সর্বপ্রথম অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজিতে ব্যবহৃত হয়েছে বা ব্যবহার করা হয়েছে। এথনিক গোষ্ঠী এটা সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজিতে, এটা সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে। এবং এই শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতে সংযোজিত হয়েছে। এই এথনিক গোষ্ঠী এই শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতে সর্বপ্রথম সংযোজিত হয়েছে 1951 সালের দিকে। এথনিসিটি শব্দটি এসেছে গ্রিক শব্দ এথনস থেকে। এই এথনস শব্দের অর্থ হ্যাভন। সুতরাং আমরা বলবো যে এথনিসিটি শব্দটি গ্রিক শব্দ এথনস থেকে এসেছে। আবার এই এথনস শব্দটি, যেটা এথনিসিটি শব্দটি গ্রিক শব্দতে এথনস থেকে এসেছে। এথনস শব্দটি আবার ল্যাটিন শব্দ ফ্যাগস থেকে এসেছে। এটি আবার জনসংখ্যার একটি সমার্থক শব্দ। এই ফ্যাগস অর্থ জনসংখ্যার একটি সমার্থক শব্দ। এই এথনিসিটি, এই শব্দের অর্থ যে বলা হয়েছে যে মানব জাতি সম্বন্ধীয়। এই এথনিসিটি আমরা যদি বাংলায় বলতে পারি, বাংলায় বলি এথনিক গোষ্ঠী বা এথনিসিটি, তাহলে সরল বাংলা এথনিসিটি ইকুয়াল যে মানব জাতি সম্বন্ধীয়, মানব জাতি সম্বন্ধীয়।
আমরা এই সম্পর্কে এটা বলতে পারি যে এথনিসিটি মানে মানব জাতি সম্বন্ধীয়। এটি আবার জনসংখ্যার একটি সমার্থক শব্দ। এই এথনিসিটি জনসংখ্যার একটি সমার্থক শব্দ। ব্যুৎপত্তিগত অর্থে আমরা যদি বলি যে এথনিসিটি ইজ আ নাম্বার অফ পিপল who share some culture or biological characteristics and who live in act in concern। এটা হচ্ছে এথনিসিটি ব্যুৎপত্তিগত একটা আমরা এখানে অর্থ। আমরা যেটা বলছি যে যে অক্সফোর্ড ডিকশনারিতে 1951 সালে যেটা সংযুক্ত হয়েছে, আমরা এথনিসিটির বাংলা যেটা বললাম মানবজাতি সম্বন্ধীয়। আবার এই এথনিসিটি শব্দটি হেটেন শব্দ থেকে এসেছে, HEATHEN, হেটেন। হেটেন যার অর্থ হচ্ছে যে ডিকশনারিতে আমরা যেটা পাই যে অর্থ ইহুদি, খ্রিস্টান বা মুসলমান নয়। এই হেটেন শব্দটি এটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এসেছে। আমরা এথনিসিটির আরো অনেক যদি অন্য সংজ্ঞা ভাবে অন্যভাবে যদি আমরা সংজ্ঞায়িত করতে পারি, যেমন সাধারণভাবে কোনো সংখ্যালঘু গোষ্ঠী যখন একই ভৌগোলিক সীমারেখার মাঝে বসবাস করা সত্ত্বেও বিভিন্ন দিক থেকে শোষিত হয়ে তাদের দাবি আদায়ের জন্য আলাদা গ্রুপে বা সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হয়, তাকে এথনিক গ্রুপ বা এথনিক গোষ্ঠী বলা হয়। এখানে বলছে যে সাধারণভাবে কোনো সংখ্যালঘু গোষ্ঠী যখন একই ভৌগোলিক সীমারেখার মাঝে বসবাস করা সত্ত্বেও একই ভৌগোলিক সীমার মধ্যে বিভিন্ন জনগোষ্ঠী বসবাস করছে, তার সত্ত্বেও বিভিন্ন দিক থেকে তারা শোষিত এবং তাদের দাবি দাবাদের জন্য আলাদা গ্রুপের অন্তর্ভুক্ত হচ্ছে, এবং তারা এই গ্রুপকে আমরা বলবো এই স্বতন্ত্র যে গোষ্ঠী এদেরকে বলবো আমরা এথনিক গোষ্ঠী। এথনিক গ্রুপ, এথনিক গোষ্ঠী আমরা জানলাম এথনিক গ্রুপ কারা বা এথনিক গ্রুপ বা গোষ্ঠী একই। এথনিক গোষ্ঠী বা এথনিক গ্রুপ বা গোষ্ঠী এগুলো যখন শক্তিশালী হয়ে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের দাবি তুলে ধরে, এথনিক যেসব গ্রুপগুলো বা এথনিক গোষ্ঠীগুলো আছে তারা যখন অনেকটা শক্তিশালী মানে একীভূত হয়ে বা তারা একত্রিত হয়ে যখন তাদের দাবি দাবাগুলো তুলে ধরে এবং তারা একটি শক্ত ভিত গড়ে তোলে, তখন সেই ভিতটাকে আমরা বলবো কি এথনিসিটি। সুতরাং আমরা বলবো যে সাধারণভাবে সকলে একত্রিত হয়ে যখন বাস করে তখন তারা হচ্ছে এথনিক গ্রুপ, এবং এথনিক গ্রুপগুলো যখন আরো শক্তিশালী হয়ে তাদের দাবি দাবা একটা শক্ত ভিত্তি দাঁড় করিয়ে সেই ভিত্তির উপর ভিত্তি করে যখন ভিত্তির উপর ভিত্তি করে যখন তারা তাদের দাবি দাবা পেশ করে, তখন সেই ভিত্তিকে আমরা বলবো এথনিসিটি। এথনিসিটি সেই সব জাতিগোষ্ঠী যারা বংশ পরম্পরায় বা বংশ পরস্পরায় ধর্ম দিক থেকে হতে পারে, ভাষা, ইতিহাস, তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিগত ভাবে পৃথক। এই তাহলে কারা? তাহলে আমরা বলতে পারবো যে জাতিগোষ্ঠী যারা বংশ পরস্পরায় বা বংশ পরম্পরায় ধর্ম দিক থেকে আলাদা বা পৃথক, মূল জনগোষ্ঠী থেকে, ভাষা গোষ্ঠী থেকে পৃথক, ইতিহাসগত তাদের স্বতন্ত্র ইতিহাস রয়েছে, তাদের ঐতিহ্য আর কালচার রয়েছে, এবং তারা তাদের ট্র্যাডিশন রয়েছে, ঐতিহ্য রয়েছে, এবং সংস্কৃতি কালচার তাদের আলাদা পৃথক কালচার রয়েছে। এটা আমরা এথনিসিটির সংজ্ঞায়িত করতে পারি। আমরা যদি আরো ভেতরে যাই, এথনিসিটি প্রামাণ্য সংজ্ঞা শিক্ষাবিদ ইতিহাসবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাকফুজ্জামান স্যার ইনি বলেছেন যে জনসংখ্যার স্বব্যাখ্যাত একটি গোষ্ঠী, মূল জনসংখ্যার যে স্বব্যাখ্যাত একটি গোষ্ঠী যারা একগুচ্ছ বা একসেট সাধারণ রীতিনীতি গ্রহণ করে, একগুচ্ছ বা একসেট সাধারণ যেসব রীতিনীতি তারা গ্রহণ করে, যা সমাজের অন্যান্য জনগোষ্ঠীর যাদের সাথে তাদের নিয়মিত যোগাযোগ হয়, তাদের কোনো রীতিনীতি তারা ধারণ করে না বা এর অংশীদার নয়। মূল জনগোষ্ঠীর কোনো রীতিনীতি ধারণ করে না বা তাদের সাথে অংশীদার নয়, তারা হচ্ছে এথনিসিটি। সমাজবিজ্ঞানী অ্যান্থনি গিডেন্স তিনি এথনিসিটি গোষ্ঠী তার মতে যে এথনিক গোষ্ঠী হচ্ছে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্যে ও দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত গোষ্ঠী যারা অন্যদের থেকে পৃথক। এটা হচ্ছে বলেছে অ্যান্থনি গিডেন্স যে এই এথনিক গোষ্ঠী হচ্ছে একটি স্বতন্ত্র ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বা দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত, নিজস্ব বৈশিষ্ট্য এবং দৃষ্টিভঙ্গি রয়েছে তাদের, যারা অন্যদের থেকে পৃথক। এরা হচ্ছে এথনিক গোষ্ঠী। ক্যারেক্টারিস্টিক্স অফ এথনিসিটি, আমরা এদের কি ক্যারেক্টার বা বৈশিষ্ট্য থাকলে আমরা তাদের এথনিক গ্রুপ বলতে পারবো, এখানে আমরা সেটা সম্পর্কে একটু দেখবো। যে এথনিক গ্রুপের একটি অভিন্ন ও যথার্থ নাম থাকে, যে নামের দ্বারা তাদের আইডেন্টিফাই বা এক্সপ্রেস করা যায়। প্রত্যেক এথনিক গ্রুপের আলাদা আবার স্বতন্ত্র একটা নাম থাকে, অভিন্ন একটা নাম থাকে, যে নামের দ্বারা তাদের সহজে আইডেন্টিফাই করা যাবে বা আইডেন্টিফাই বা এক্সপ্রেস করা যায়, তাদের সহজে আইডেন্টিফাই এক্সপ্রেস করা যায়, তাদের সহজে বাছাই করা যায় মূল জনসংখ্যা মূল জনস্রোত থেকে। এথনিক গ্রুপ একটি অভিন্ন বংশ বা বংশ তালিকা সম্পর্কে তারা ধারণ পোষণ করে।
তারা তাদের নিজস্ব একটা এথনিক গ্রুপগুলো তাদের বংশ পরম্পরা বা খুব প্রাচীন আমল থেকে তারা যে তারা এই বংশকে তাদের পূর্বপুরুষ এরকম ছিল, তারা এখান থেকে উদ্ভূত, এই তাদের বংশ বা বংশতালিকার সঙ্গে তারা আলাদা একটা ধারণা পোষণ করে। এথনিক গ্রুপের মধ্যে এক বা একাধিক অভিন্ন সাংস্কৃতিক উপাদান থাকে, এক বা একাধিক অভিন্ন সাংস্কৃতিক উপাদান থাকে। যেমন তাদের ভিতরে কমন ল্যাঙ্গুয়েজ থাকে, প্রত্যেক এথনিক জনগোষ্ঠীর ভিতরে স্বতন্ত্র কমন বা কমন ল্যাঙ্গুয়েজ, স্বতন্ত্র ধর্ম থাকে, তাদের আলাদা কমন কাস্টমস থাকে, তাদের প্রথা, তাদের সামাজিক প্রথা, যে প্রথার মাধ্যমে তারা বেড়ে ওঠে তাদের রীতিনীতি একই রকম আলাদা থাকে। ট্র্যাডিশন, তাদের ঐতিহ্য, সংস্কৃতি একটা আলাদা এথনিক গ্রুপের ভিতরে অভিন্ন সাংস্কৃতিক উপাদান থাকে, এই নিজস্ব সাংস্কৃতিক উপাদান থাকে। এমনকি তাদের অনেকটা ভাষা তাদের আলাদা থাকে, ধরো উপজাতিদের ভাষা আছে, মণিপুরি ভাষা আছে, বিভিন্ন ভাষা আছে, যেমন বাংলাদেশে। এটা আমরা এথনিক গ্রুপ, তাদেরকে আমরা এথনিক গ্রুপের ভিতরে আইডেন্টিফাই করতে পারি, যে এর মাধ্যমে বুঝবো তারা এথনিক গ্রুপ। আমরা যদি আরো বলতে পারি যে এথনিক গ্রুপের নিজেদের মধ্যে একাত্মতা ও সাংস্কৃতিক একটি চেতনা কাজ করে সবসময়। যে এথনিক গ্রুপে নিজেদের মধ্যে একাত্মতা ও সাংস্কৃতিক একটি চেতনা কাজ করে, মানে তারা সবসময় একবোধ, যে তাদের নিজস্বদের ভিতরে একটা একতা বোধ এবং সাংস্কৃতিক একটা বোধ সবসময় তারা তাদের ভিতরে কাজ করে এই এথনিক গ্রুপের ভিতরে। এটা আমরা এথনিক একটা বৈশিষ্ট্য, এথনিক গ্রুপ এথনিসিটির একটা অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যে সবসময় তারা তাদের মধ্যে একটা আত্মিক বন্ধন সবসময় থেকে যায়। তাদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো একটি আবাসভূমির প্রতি তাদের আকর্ষণ কাজ করবে, একটি আবাসভূমির প্রতি তাদের আকর্ষণ কাজ করবে, অর্থাৎ একটি নির্দিষ্ট আবাসভূমির সহিত তাদের সংযোগ থাকবে। এখানে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে একটি আবাসভূমির প্রতি তাদের আকর্ষণ কাজ করবে, অর্থাৎ একটি নির্দিষ্ট আবাসভূমির সহিত তাদের সংযোগ সবসময় থাকবে। সবচেয়ে বড় উদাহরণ আমরা যদি বলতে পারি ইহুদি, বিশ্বে ইহুদিদের কিন্তু ইসরায়েলের প্রতি তাদের একটা আলাদা আগ্রহ থাকে, এটা হচ্ছে তাদের নির্দিষ্ট আবাসভূমি, ওইখানে তারা নির্দিষ্ট আবাসভূমির প্রতি তাদের একটা সংযোগ বা যোগাযোগ থাকে। এটা হচ্ছে এথনিক গোষ্ঠীর একটা অন্যতম উদাহরণ। একটি অভিন্ন অতীত ঘটনা বা স্মৃতি তারা বহন করবে, যা তাদের পরস্পরের স্বার্থের দিকে ধাবিত করে। একটি সাধারণ অভিন্ন ঘটনা বা অতীত ঘটনা বা অতীত স্মৃতি তাদের সবসময় তারা বহন করে, এই অতীত ঘটনা বা স্মৃতিকে, যা তাদের বংশ পরস্পরের স্বার্থের দিকে ধাবিত করে। এটা এথনিক গ্রুপের একটা উল্লেখযোগ্য বা অন্যতম একটা বৈশিষ্ট্য, যেটা আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স অফ এথনিসিটি, উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য এথনিসিটি। এলিমেন্টস অফ এথনিসিটি, যে উপাদানগুলোর মাধ্যমে আমরা এথনিক গ্রুপ বা এথনিসিটিকে আমরা আলাদা করতে পারি, আমরা সেই সম্পর্কে এখন একটু দেখবো। যে উপাদানগুলোর মাধ্যমে আমরা এথনিক গ্রুপ বা এথনিক আলাদা করতে পারি, আমরা সেই সম্পর্কে এখন একটু দেখবো। এখানে যেমন কিংশিপ নেতৃত্ব, কালচার সংস্কৃতি, রেজ বংশ, রিলিজিয়াস ধর্ম, অ্যাক্টিভিটিস তবে কার্যক্রম, ড্রেস পোশাক, ফ্যামিলি কালচার, পারিবারিক গঠন, ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস, ট্র্যাডিশন, ঐতিহ্য। আমরা এখন দেখবো যে কিনশিপ। এখানে কিনশিপ হলো এথনিক গ্রুপের গুরুত্বপূর্ণ একটা উপাদান। একটি সম্প্রদায়ের স্বতন্ত্র পরিচয় ফুটে ওঠে, একটি সম্প্রদায়ের স্বতন্ত্র পরিচয় ফুটে ওঠে এই নেতৃত্বের মাধ্যমে। যেমন কিনশিপ হলো এথনিক গ্রুপের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যার মাধ্যমে প্রতিটি সম্প্রদায়ের স্বতন্ত্র পরিচয় ফুটে ওঠে এই কিনশিপের মাধ্যমে। এটা এথনিক গ্রুপের অন্যতম একটি উপাদান। কালচার, সংস্কৃতি এথনিসিটির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সংস্কৃতি এথনিসিটির একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রত্যেকটি এথনিক গ্রুপই তাদের নিজস্ব সংস্কৃতির প্রত্যেক এথনিক গ্রুপ তাদের নিজস্ব সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। যেমন বাংলাদেশের চাকমা, মগ, মুরং, মারমা, সাঁওতাল, হাজং ইত্যাদি, এরা তাদের একটা এই সাঁওতাল ইত্যাদি উপজাতি সম্প্রদায় এবং তাদের আলাদা নিজস্ব কালচার সবসময় তারা লালন করে। এটা হচ্ছে এথনিসিটির একটা উল্লেখযোগ্য উপাদান এই কালচার। রেট, প্রত্যেকটা এথনিক গ্রুপ কোনো না কোনো রেটের অন্তর্ভুক্ত। এর ফলে একটি সম্প্রদায়ের দৈহিক গঠন, উচ্চতা, গায়ের রং এর মিল থাকে। যেমন বাংলাদেশের উপজাতিরা, এখানে বলছে যে রেস, এই প্রতিটি এথনিক গ্রুপের আলাদা রেসের অন্তর্ভুক্ত থাকে। একটা গোত্র, রেস মানে গোত্র সম্প্রদায় অন্তর্ভুক্ত থাকে এই এথনিক গ্রুপগুলো কোনো না কোনো রেসের অন্তর্ভুক্ত থাকে। ফলে একটি সম্প্রদায়ের দৈহিক গঠন মানে সেই সম্প্রদায়ের দৈহিক গঠন, উচ্চতা, গায়ের রং ইত্যাদি থেকে অনেকটা মিল থাকে। যেমন বাংলাদেশের মূল জনসংখ্যার সাথে আমরা কিন্তু উপজাতিদের আলাদা করতে পারি, কারণ তাদের সবকিছু আলাদা, যেমন গায়ের রং, দৈহিক উচ্চতা,
তাদের তাদের দৈহিক গঠন সবকিছু কিন্তু স্বতন্ত্র মূল স্রোতের থেকে। রিলিজিয়ন, তাদের ধর্ম। ধর্ম এথনিসিটির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই ধর্ম হচ্ছে এথনিসিটির একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি এথনিসিটি বা এথনিক গ্রুপ এর মধ্যে তাদের নিজস্ব ধর্মের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রত্যেক এথনিসিটি বা প্রত্যেক এথনিক গ্রুপের ভিতরে আমরা তাদের নিজস্ব ধর্ম বা নিজস্ব একটা ধর্ম তারা লালন করে। সেই সেই ধর্মের ভিতরে কিন্তু সেই নিজস্ব লালিত ধর্মই কিন্তু এথনিক গ্রুপের একটা উপাদান, অন্যতম উপাদান এথনিক গ্রুপ বা এথনিসিটির। আমরা অ্যাক্টিভিটিস, কার্যক্রম। প্রত্যেক এথনিক গ্রুপের একটি নিজস্ব অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে। প্রত্যেক এথনিক গ্রুপের আলাদা স্বতন্ত্র কর্মকাণ্ড রয়েছে। এই কর্মকাণ্ডের ভিতরে তারা জীবন জীবিকা নির্বাহ করে এবং তাদের প্রত্যেকেরই সেই এথনিক গ্রুপের জীবন জীবিকা নির্বাহের পদ্ধতি কিন্তু স্বতন্ত্র। যেমন বাংলাদেশের পার্বত্য উপজাতিদের দিকে যদি আমরা লক্ষ্য করি বা খেয়াল করি, তাহলে আমরা দেখবো যে এই পার্বত্য উপজাতির জনসংখ্যার কিন্তু আলাদা একটা স্বতন্ত্র কাজ, যেটা বলি অ্যাক্টিভিটিস, স্বতন্ত্র তাদের অ্যাক্টিভিটিস রয়েছে। তাদের মূল জনসংখ্যা বা মূল জনস্রোত থেকে যেটা পৃথক। আমরা যেটাকে সহজ বাংলা বলি জুম চাষ। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতিরা সাধারণত বা পাহাড়ি অঞ্চলের উপজাতিরা কিন্তু এই জুম চাষ করে থাকে। এই জুম চাষ হলো এমন যে একই সাথে ধান সহ অন্যান্য সকল সবজি মানে একই সাথে চাষ করে একটা নির্দিষ্ট অঞ্চলে, মানে নির্দিষ্ট একটা গর্তের ভিতরে সমস্ত অনেক গুলো বীজ, বিভিন্ন প্রকারের বীজ একসাথে ওইখানে তারা রোপণ করে এবং পরে ওইখান থেকে তারা চাষ করে, যেটা কিন্তু জুম চাষ। এটা পাহাড়ি অঞ্চলের বিখ্যাত উপজাতিদের একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে কিন্তু এই জুম চাষ, যেটা তাদের আলাদা রীতিনীতি, তাদের আলাদা অ্যাক্টিভিটিস, কার্যক্রম সবকিছু কিন্তু স্বতন্ত্র। শুধু তারা এই জুম চাষের মাধ্যমে আমরা সহজেই তাদের আইডেন্টিফাই করতে পারি এই জুম চাষের মাধ্যমে যারা তারা আলাদা এথনিসিটিস বা এথনিক গ্রুপ। ড্রেস, পোশাক এথনিসিটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। পোশাকের মাধ্যমে কিন্তু আমরা সবসময় চিহ্নিত করতে পারি, আলাদা করতে পারি এথনিক গ্রুপকে। যেমন প্রত্যেক এথনিক গ্রুপ গঠনে পোশাক গুরুত্বপূর্ণ। প্রত্যেক এথনিক গ্রুপের গঠনে তাদের পোশাক কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। যেমন ভারতের শিখরা সম্প্রদায় কিন্তু মাথায় তাদের একটা বিশেষ ধরনের টুপি থাকে, যেটা এখানে মাথায় উঁচু থাকে, যেটা এটা কিন্তু দেখে আমরা বলতে পারি যে ওই ব্যক্তি বা ওই লোকটা হচ্ছে শিখ ধর্মের বা ধর্ম অবলম্বী। অন্যভাবে আমরা যদি বলি যে পাহাড়ি উপজাতিরা, তাদের পোশাক কিন্তু আলাদা, বিশেষ করে মহিলারা কিন্তু আলাদা পোশাক পরে সবসময়। পোশাকের মাধ্যমে কিন্তু তাদের পরিচিতিটা ফুটে ওঠে। যেমন কেউ যদি পাঞ্জাবি কিংবা টুপি পরে, তাহলে আমরা বলবো তারা মুসলিম। আবার অন্যদিকে একইভাবে যেমন নেপালিরা কিন্তু টুপি পাঞ্জাবি, কিন্তু তাদের একটা ভিন্ন, তাদের পোশাক পরিচ্ছদ, মাথায় টুপি পরে ঠিক আছে, তারা পাঞ্জাবি পরে, কিন্তু তাদের সেই পোশাকটা কিন্তু দেখে আমরা বলতে পারি যে এ নেপালি আর এ মুসলিম। তেমনি ভাবে আমরা যদি উপজাতিদের দিকে খেয়াল করি, উপজাতি মহিলারা স্বতন্ত্র একটা পোশাক পরে, যেটা তাদের পোশাকই তাদের কিন্তু সংস্কৃতির একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা আমরা সহজে তাদের আইডেন্টিফাই করতে পারি। পোশাক হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই এথনিসিটি বা এথনিক গ্রুপে। তাদের ফ্যামিলি প্যাটার্ন, পারিবারিক গঠন, যে পরিবারের আকার আকৃতি গঠন প্রভৃতির ক্ষেত্রে বিভিন্ন এথনিক গ্রুপ গুলোর মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। এই পরিবারের আকার আকৃতির গঠন, পরিবারের আকার আকৃতি কেমন হবে, পরিবারের গঠন কেমন হবে ইত্যাদির উপর ভিত্তি করে কিন্তু এই প্যাটার্নের উপর ভিত্তি করে এথনিক গ্রুপগুলোর মধ্যে কিন্তু ভিন্নতা আমরা লক্ষ্য করি সর্বদা। এই এথনিক গ্রুপগুলো এথনিক গ্রুপের পরিবার, পারিবারিক গঠন, তাদের সবকিছু রীতিনীতি অন্যরকম, অন্য এথনিক গ্রুপের আলাদা আলাদা। এমনি ভাবে তারা আমরা পৃথক করতে পারি এক এথনিক গ্রুপ থেকে আরেক এথনিক গ্রুপে। ফুড হ্যাবিট বা আমরা যেটা বলি খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস এথনিসিটির একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি এথনিক গ্রুপ ভুক্ত জনগোষ্ঠীর মধ্যে অভিন্ন খাদ্যের অভ্যাস লক্ষ্য করা যায়। যেমন সাধারণত উপজাতিদের খাবারের সাথে কিন্তু আমরা পাহাড়ি সমতলের যে জনসংখ্যা বা মূল জনসংখ্যা, তাদের খাবারের সাথে কিন্তু মিল হয় না। যেমন আবার অনেক যেমন খাদ্যাভ্যাস কিন্তু অন্যতম এথনিক বা গ্রুপের একটা অন্যতম উপাদান। যেমন বাংলাদেশের মুসলমানরা গরুর মাংস খেতে পারে, কিন্তু হিন্দুরা কিন্তু গরুর মাংস তাদের পবিত্র মনে করে, এই জন্য তারা কিন্তু গরুর মাংস খায় না। আবার হিন্দুরা অনেক বেশ নিম্ন বর্ণের হিন্দুরা কিন্তু শুকরের মাংস খায়, যেটা মুসলমানরা এটা কখনোই খায় না, সেটা হারাম মনে করে। এগুলো খুব হ্যাবিট। আবার পার্বত্য উপজাতিদের যেসব খাদ্য এটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি না, কেমন যেন, সেজন্য এই ফুড হ্যাবিটের মাধ্যমে আমরা এথনিক গ্রুপকে পৃথক করতে পারি।
মানে ট্র্যাডিশন, তাদের আলাদা প্রত্যেক ট্র্যাডিশন ঐতিহ্য থাকে, প্রত্যেক এথনিক গ্রুপের বংশানুক্রমিক ভাবে একটা ঐতিহ্য, সাধারণ ঐতিহ্য যা তারা ধারণ করে, যা তাদের বছরের পর বছর তারা ধারণ করে এই ট্র্যাডিশন বা ঐতিহ্য। এটাও কিন্তু এথনিক গ্রুপের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসের বা এই আলোচনার টপিকসের উপরে মূল আলোচনার অংশে তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও, তাহলে তোমাদের যে বইগুলো সহায়ক ভূমিকা পালন করবে সেটা হচ্ছে এম আলী কেত্তানির তার মুসলিম মাইনরিটিস ইন দা ওয়ার্ল্ড টুডে, এই বইটা তোমরা বিস্তারিত পাবা। আর অ্যান্থনি গিডেন্স দ্য কনস্টিটিউশন অফ সোসাইটি, এই বইতে আমরা পেয়ে যাব। আর আমরা আরো পাবো বাংলা বই থেকে, যেমন ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান তার সমাজ বিজ্ঞান পরিচিতি, এই বই থেকে আমরা পেয়ে পাবো। এবং আর বিস্তারিত আর উইকিপিডিয়া এবং অনলাইন ম্যাগাজিনের মাধ্যমে আমরা আরো বিস্তারিত পেয়ে যাবো। শিক্ষার্থী, কিন্তু করোনাকালীন সময়ে এই ক্লাসটা এই বন্ধের সময়ে কিছুটা হলেও তোমাদের একাডেমিক কার্যক্রমে সহায়তা করবে বলে আমি মনে করি। আর এই করোনার সময় সকলে নিরাপদ থেকো, সুস্থ থেকো, এই